শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু একটি ভ্রমণ কাহিনী, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী, যার জন্ম 1904 সালে, মৃত্যু 1974 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লেখক সম্পর্কে কিছু জানব। যেমন জন্মস্থান, সৈয়দ মুস্তফা আলীর জন্মস্থান করিমগঞ্জ, আসাম, ভারতে। পৈতৃক নিবাস মৌলভীবাজার, বাংলাদেশ। 1926 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। 1932 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বন বিশ্ববিদ্যালয়, জার্মানি থেকে। 1949 সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। 1961 সালে রিডার নিযুক্ত হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এই ভ্রমণ কাহিনীর উৎস হল দেশে বিদেশে নামক গ্রন্থের 15 অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সৈয়দ মুস্তফা আলীর কিছু উল্লেখযোগ্য রচনা নিয়ে কথা বলবো। তার উল্লেখযোগ্য রচনাগুলোর ভিতরে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী ও শবনম উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর শিকনপল সম্পর্কে জানার চেষ্টা করব। এই ভ্রমণ কাহিনী পাঠে আমরা ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারব, আফগানিস্তানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারব, সেখানকার মানুষ ও জীবনযাপন পদ্ধতি সম্পর্কেও জানতে পারব, আফগানিস্তানের বিচিত্র খাদ্য সম্পর্কে জানতে পারব, আতিথেয়তা সম্পর্কে জানতে পারব, স্বদেশ প্রেম সম্পর্কে জানতে পারব, সেখানকার আবহাওয়া জলবায়ু সম্পর্কে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে যাওয়ার আগে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নেই। পাঠ পরিচিতি: প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনযাপন, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখকের বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ আফগানিস্তান ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজামোল্লা নামক গ্রামে বাসের সময় আব্দুর রহমান নামের একজন তার দেখভালের দায়িত্বে ছিলেন। আফগান আব্দুল চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতা ফুটে উঠেছে। রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তরভূমি এবং একই সঙ্গে নিকট প্রতিবেশী এই জনপদের বরফ শীতল জলবায়ু আকর্ষণীয়। আব্দুর রহমানের সরল আতিথেয়তায় কখনো লেখকের ধৈর্যচ্যুতি ঘটলেও শেষ অবধি সৈয়দ মুস্তফা আলী একে গ্রহণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। শিক্ষার্থীরা, এখন আমরা শব্দার্থ টিকাগুলো জেনে নেই। ও রবুয়া ফরাসি ভাষায় বাক্যবন্ধ, অর্থ বিকালে দেখা হবে। নরদানব মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু, এখানে বিশালদেহী মানুষকে বোঝানো হয়েছে। নরদানব আদরার্থে ব্যবহার হয়েছে। মর্তমান কলা মায়ানমারের মার্তমান দ্বীপে উৎপন্ন কলার জাত। রুশ গাল রাঙাবাদ প্রসাধনী। পান্তুয়া চিনির রসে ভিজানো, ঘিতে কড়া ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি। কাগজ শক্তি, উত্তমার্থ, যিনি ঋণ দেন। তম্বি তিরস্কার। বারকোষ কাঠের তৈরি কানা উঁচু বড় থালা। পুনরাপি পুনরায়। ব্রহ্মরন্ধ্র তালুর কেন্দ্রবর্তী ছিদ্র। বপু বড় দেহ, তনু ক্ষীণদেহ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি পাঠ করব এবং জ্ঞান অনুধাবন প্রশ্নগুলো খেয়াল করব। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। এখানে ভ্রমণ কাহিনীর কথক সৈয়দ মুস্তফা আলী খাজামোল্লা গ্রামে বাসা বলেন, কিন্তু সেটা কাবুল থেকে 2.5 মাইল দূরে, এই বিষয়টি বোঝানো হচ্ছে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম আব্দুর রহমান। অর্থাৎ যে চাকর পেলেন লেখক সৈয়দ মুস্তফা আলী, তার নাম হলো আব্দুর রহমান। আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুজ থেকে খুন খারাপি।
অর্থাৎ এখানে ছোট থেকে বড় সকল ধরনের কাজ করতে পারে আব্দুর রহমান, এই প্রসঙ্গটি বলা হয়েছে। অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজে সকল প্রকার কাজ করতে পারেন। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বস্যা করে কাটান। কাবুলে এরই নাম কাজ। ও রভোয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি, অর্থাৎ আব্দুর রহমানের দৈহিক অবয়ব এখানে বলা হচ্ছে। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় মিলিয়ে চওড়াই, দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে। পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধে দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। এ কান ও কান জোড়া মুখ, হ্যাঁ করলে চৌরাচৌরি কলা গিলতে পারে। এবড়ো থেবড়ো নাক কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাওর হলো না। তবে আন্দাজ করলুম বেবি সাইজের হেঁটো কান অবধি পৌঁছাবে। শিক্ষার্থীরা, এখানে আব্দুর রহমানের দৈহিক গঠন সম্পর্কে বলা হচ্ছে, যাকে লেখক সৈয়দ মুস্তাফা আলী কাজের লোক হিসাবে পেয়েছিলেন। রং ফর্সা, তবে শীত গ্রীষ্মের চামড়া চিরে ফিরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছি। দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছি। কিন্তু কার এমন বুকের পাটা? রুজুও তো মাখবার কথা নয়। রুজু, শিক্ষার্থীর লক্ষ্যরও রুজো তো মাখবার কথা নয়। রুজো মানে গাল রাঙ্গাবার প্রসাধনী। পরনে সিলওয়ার কুর্তা আর ওয়াস্কিউট। ছোট দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। গুরুজনদের দিকে তাকাতে নেই। আফগানিস্তান নাকি এই ধরনের একটা সংস্কার আছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আফগানিস্তানে গুরুজনদের দিকে তাকাতে নেই, সবসময় নিচু করে গুরুজনদের সঙ্গে কথা বলতে হয়, এরকম একটা সংস্কার আছে বলে সৈয়দ মুস্তফা আলী এখানে ব্যক্ত করেছেন। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। দুটো চিনিমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। পান্তুয়া রসগোল্লা জাতীয় মিষ্টি খাবার। জরিপ করে ভরসা পেলুম, ভয় হলো। এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনো দিন বিগড়ে যায়? তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম। এখানে ভীমসেন মহাভারতের একটি বিশিষ্ট চরিত্র, যাকে আব্দুর রহমানের সঙ্গে তুলনা করা হয়েছে। রহমানকে জিজ্ঞেস করলুম, পূর্বে কোথাও কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম মেসের চার্জে। 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? একগাল হাসলো। কী কী রাখতে জানো? পোলাও, কুরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলাম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে? কিসের কল? আমি বললুম, তাহলে বরফ আসে কোত্থেকে? বলল, কেন? ওই পাগমানের পাহাড় থেকে। আফগানিস্তানের একটি বিখ্যাত পাহাড় হলো পাগমান। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল। তাকিয়ে দেখলুম, যদিও গ্রীষ্মকাল, তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আশ্চর্য হয়ে বললুম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? বলল, না সাহেব, এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলুম, খবর টবরও রাখি। বললুম, তা আমার হাঁড়িকুড়ি বাসন কোসন তো কিছু নেই, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো। রাত্রে রান্না আজ আর বোধ হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। জিজ্ঞেস করলুম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? আমি বললুম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে। এর ভিতরে তেল, নুন, লকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। দূর যেতে হলো না। লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন। কলেজের বড় কর্তা বা বজ হিসেবে আমাকে তিনি বেশ 2-1 প্রস্থ ধমক দিয়ে বললেন,
কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত ও হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্টেনামা এভিডামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডিয়েন্টলি বলে তার কথায় সায় দেন। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি ঘরে ঘরে। বাড়ি ফিরে এসে বসবার করে ঢুকতে আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করলুম সেহরির সময়, অর্থাৎ রাত দুটোই খাবার জুটলেও জুটতে পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, শব্দ শুনে ঘুম ভাঙল। দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবু কাবুল নদীর বরফগলা জলে মুখ কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচের টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন। ডাবর নয়, ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাটতে, সেরখানেক দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। এক কোণে একটি আলু অপাঙ্ক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, বারকোষ থালার এক ঝুড়ি কোপ্তা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল, রান্নাঘরে আরও আছে। একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাথর, অধিক শোকে পাথর। শিক্ষার্থীরা, তোমরা এর লাইনটি দাগ দিয়ে রাখো। এটা একটা বাংলার চিরন্তন প্রবাদ। এ প্রবাদ দ্বারা আব্দুর রহমান যে রান্না করেছিল, লেখকের উদ্দেশ্যে সেই আধিক্য রান্নার বিষয়টি তুলে ধরার জন্য লেখক সৈয়দ মুজতবা আলী এই চিরন্তন প্রবাদ বাক্যটি ব্যবহার করেছেন। রান্না ভালো, আবার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খায়নি। তার উপর অদ্য রজনী, প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল। আমি বললুম, ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানলুম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান আবার ফিরে এলো এক ডাবর নিয়ে, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বকাবনে জিজ্ঞাসা করলুম, ই আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর, মুখে বলল, বাগেবালার বরফি আঙ্গুর, তামাম আফগানিস্তানের মশহুর। বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি, ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন। বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি বলেই এই মোলায়েম কায়দা। ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতেই আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠেছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি, তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিললুম, কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না। ক্ষান্ত দিয়ে বললুম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। কার গোয়াল কে দেয় ধুয়ো। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা পেয়ালা ছয়ে খায়, অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট, কফির পাত্রের মতো। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে। আস্ত উঠে রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি।
ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কী পরিমাণ খাওয়া সম্ভবপর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো। এখানে আব্দুর রহমানের শারীরিক গঠনের থেকে সৈয়দ মুস্তাফা আলীর শারীরিক গঠনের তুলনা করা হয়েছে তোমার বপুটার সঙ্গে। এখানে আব্দুর রহমানের শারীরিক গঠন দীর্ঘদেহ কথা বলা হচ্ছে, তনু ক্ষীণদেহের কথা বলা হচ্ছে। লেখক তনু ক্ষীণদেহের অধিকারী। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনো দিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজের হুলকা। মানুষের খিদে হবেই বা কী করি? আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? শিক্ষার্থীরা, পানশির শব্দটা নিচে দাগ দাও, এটা একটা উত্তর আফগানিস্তানের জায়গার নাম। সে আবার কোথায় উত্তর আফগানিস্তান? আমার দেশ, সে কি জায়গা? একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। পানশিরে মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। আহা, সে কি আরাম! লোহার বারকষে আংরার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানলার ধারে। বাইরে দেখবেন বরফ পড়েছে, বরফ পড়েছে, পড়ছে পড়ছে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন যে তোর বরফ ববারত কীরকম বরফ পড়ে। আমি বললাম, 7 দিন ধরে জানলার কাছে বসে থাকব। আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল, একবার আসুন, জানলার পাশে বসুন, দেখুন, পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। খেয়ে তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়। কখনো ঘুরঘুঁটি ঘন চাদরের মতো নেমে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোর বাতাস, প্রচণ্ড ঝড়, বরফের পোজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। বরফের গুঁড়ো ডাইনে বাঁয়ে উপরে নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায়। হু হু করে কখনো একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়। তারই উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়। তার তলায় মানুষকে 2 দিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই, বালু নেই, ময়লা নেই। ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে, দম ফেলবেন 1 বিঘত নেমে যাবে। এক এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে, একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আব্দুর রহমানের আরেকটি বৈশিষ্ট্য হলো তার গোঁফ আছে। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায়
কতল করবেন। আমি বললুম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সেই, শীতকালটা আমি পানসিঁড়ি কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাদ হবে হুজুর। আমি বললুম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফেলফেল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললুম, তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে? শিক্ষার্থীরা, আমরা আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। এখন তোমাদের সুবিধার্থে এখানে একটি সৃজনশীল নমুনা প্রশ্ন তুলে ধরা হলো। তোমরা লক্ষ্য করো, উদ্দীপক ডিটেকটিভ উপন্যাস পড়ে জারিফের একঘেয়েমি চলে এসেছিল। মনকে আনন্দ দেওয়ার জন্য সে তার বন্ধু হাসিবের কাছে যায়। হাসিব তাকে আশুতোষ মুখোপাধ্যায়ের বই পড়তে বলে। উক্ত লেখকের বই পড়ে জারিফ খুব আনন্দ পায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আলোচ্য উদ্দীপকে দুটি চরিত্র আছে, একটি হলো জারিফ, একটি হলো হাসিব। জারিফ ডিটেকটিভ উপন্যাস পড়ে একঘেয়েমি চলে এসেছে, তাই সে একঘেয়েমি দূরীকরণার্থে হাসিবের কাছে পরামর্শে আসে। এই বিষয়ে একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে নিম্নে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন জ্ঞানমূলক। আব্দুর রহমানের সরল আতিথেয়তাকে শেষ অবধি লেখক কীভাবে গ্রহণ করেছেন? এই প্রশ্নের উত্তরে সঠিক উত্তর, এই প্রশ্নের উত্তর হলো শ্রদ্ধাভরে গ্রহণ করেছেন, শ্রদ্ধাভরে গ্রহণ করেছেন। 6 নম্বর অনুধাবনমূলক। রাতগুলোর সময় খাবার জুটতে পারে, লেখক কেন কথা বলেছেন? লেখক কথা বলার উদ্দেশ্য হলো আব্দুর রহমানের খাবারের বৈচিত্র্য, নানা রকম খাবার রান্নায় অনেক সময় লাগতে পারে, এই বিষয়টি বুঝতে পেরে লেখক সৈয়দ মুস্তফা আলী আলোচনাটি করেছেন। 9 নম্বর প্রয়োগমূলক। উদ্দীপকের সাথে প্রবাস বন্ধু রচনার সাদৃশ্য কোথায়? আলোচ্য উদ্দীপকের সঙ্গে প্রবাস বন্ধুর সার্থকতা হাস্যরসবোধ। হাস্যরসবোধ এখানে লেখক সৈয়দ মুস্তফা আলী আফগানিস্তান যাওয়ায় আফগানিস্তানের বিষয়বস্তুগুলোকে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন, তাই উদ্দীপকের সঙ্গে হাস্যরসবোধের সাদৃশ্য লক্ষ্য করা যায়। 4 নম্বর উচ্চতর দক্ষতা। উদ্দীপকে জারিফের একঘেয়েমি দূর হয়ে যেত প্রবাস বন্ধুর মতো রচনার খোঁজ পেলে। উক্তির যথার্থ নির্মাণ করো। উদ্দীপকের জারিফের একঘেয়েমি দূর হয়ে যেত প্রবাস বন্ধুর মতো রচনার খোঁজ পেলে। উক্তির যথার্থ, কারণ জারিফ ডিটেকটিভ উপন্যাস পড়ে একঘেয়েমি চলে এসেছিল, তাই একঘেয়েমি দূরীকরণার্থে সে আনন্দ পাওয়ার জন্য বন্ধু হাসিবের কাছে আসে। হাসিব তাকে পরামর্শ দেয় আশুতোষ মুখোপাধ্যায়ের বই পড়তে, কারণ আশুতোষ মুখোপাধ্যায়ের বইয়ে আনন্দের ফরাক আছে। শিক্ষার্থীরা, আজ আর নয়, আমরা আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। আল্লাহ হাফেজ।